ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজ দ্য অ্যাকাউন্টিং এর আসল ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের একটি চ্যাপ্টার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, যেটাকে আমরা রেশিও অ্যানালাইসিস নামে চিনি, সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো এর আগেও আমরা রেশিও অ্যানালাইসিসের কয়েকটি ক্লাস নিয়েছিলাম। তো আজকে আমরা যে ম্যাথটি সমাধান করব সেই ম্যাথটি হচ্ছে বিবিএ ফার্স্ট ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2018 সালে একবার এসেছিল এবং একই ম্যাথ আবার 2014 সালেও আসছিল। তার মানে ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু দুইবার অলরেডি আমাদের NU-তে আসছে। তো এই ম্যাথটি আজকে মূলত আমরা সমাধান করে দেখাবো। তো আশা করি তোমরা আমার ক্লাসটি দেখে উপকৃত হতে পারবা, এবং তোমাদের যদি ভালো থাকে আমার চ্যানেলটি, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবা। তো সবাইকে আমার ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে ক্লাসটি শুরু করছি। তো আজকে আমরা যে ম্যাথটা সলভ করবো সেই ম্যাথটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। কোয়েশ্চেনে বলা আছে রেজাউল করিম লিমিটেড কম্পারেটিভ ব্যালেন্স শিট আর বিলো। রেজাউল করিম লিমিটেডের কম্পারেটিভ একটি ব্যালেন্স শিট দেওয়া আছে। কম্পারেটিভ ব্যালেন্স শিট বলার কারণ হচ্ছে এখানে 2015 সাল এবং 2016 সালের দুইটি তুলনামূলক উদ্বৃত্তপত্র দেওয়া আছে, তাই এটাকে কম্পারেটিভ ব্যালেন্স শিট বলে। তো কম্পারেটিভ ব্যালেন্স শিটে আমাদের কিছু অ্যাসেট দেওয়া আছে এবং কিছু লাইবিলিটিস দেওয়া আছে। নিচে বলা আছে ইনকাম স্টেটমেন্ট ইনক্লুডস নেট সেলস 1 লক্ষ টাকা। আমাদের ইনকাম স্টেটমেন্টে নেট সেলস আছে 1 লক্ষ টাকা, অ্যান্ড কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 60,500 টাকা, এবং নেট ইনকাম দেওয়া আছে 16,000 টাকা। কমপ্লিট দ্য ফলোয়িং রেশিওস ফর 2016। 2016 সালের জন্য নিম্নলিখিত রেশিওগুলো আমাদের কমপ্লিট করতে বলছে। এর মধ্যে আছে কারেন্ট রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও, রিটার্ন অন স্টক হোল্ডার ইকুইটি, নেট মার্জিন রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও। এই 5টা রেশিও আমাদের নির্ণয় করতে হবে। তো চলো তাহলে আমরা প্রথমে কারেন্ট রেশিও নির্ণয় করে আসি। কারেন্ট রেশিওর সূত্রগুলো কী হবে? কারেন্ট রেশিওর সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস, এটা সবাই জানো। তো কারেন্ট রেশিওর মধ্যে আমরা কারেন্ট অ্যাসেট লাগবে, কারেন্ট লাইবিলিটিস লাগবে। তো কারেন্ট অ্যাসেটগুলো আমরা প্রথমে নির্ণয় করি। কারেন্ট অ্যাসেটের মধ্যে আছে ক্যাশ। ক্যাশ কত টাকা আছে? 4,200 টাকা। কেন আমরা 2016 সালেরটা নিব? কারণ আমাদের রেশিওটা নির্ণয় করতে বলছে 2016 সালের, সেজন্য আমরা 2016 সাল থেকে এই ইনফরমেশনগুলো নিব। তো আমাদের ক্যাশ আছে 4,200 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল আছে 21,100 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 21,100 টাকা, আর আমাদের ইনভেন্টরি দেওয়া আছে 10,000 টাকা। ইনভেন্টরি লিখলাম আমরা 10,000 টাকা। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ বা ফিক্সড অ্যাসেট, তো এগুলো কারেন্ট অ্যাসেটে আসবে না। তো আমরা কারেন্ট অ্যাসেট পেয়ে গেলাম 35,300 টাকা। এবার আমরা বের করবো কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিসের মধ্যে শুধুমাত্র অ্যাকাউন্টস পেয়েবল আছে 12,250 টাকা 2016 সালে। সেই 2016 সালে 12,250 টাকা আমরা কারেন্ট লাইবিলিটিসের করে লিখে দিব। তো আমরা কারেন্ট অ্যাসেট পেয়ে গেলাম এবং কারেন্ট লাইবিলিটিস পেয়ে গেলাম। তো কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস যদি আমরা ভাগ দিই কারেন্ট অ্যাসেটকে, তাহলে আমরা কারেন্ট রেশিও পেয়ে যাব। তো কারেন্ট অ্যাসেট হচ্ছে আমাদের 35,300 টাকা, আর কারেন্ট লাইবিলিটিস হচ্ছে আমাদের 12,270 টাকা। ভাগ দিলে আসে 2.88:1, অর্থাৎ আমাদের 2 টাকা 88 পয়সা কারেন্ট অ্যাসেট থাকলে 1 টাকা কারেন্ট লাইবিলিটিস রয়েছে। আমরা কারেন্ট রেশিও পেয়ে গেলাম 2.88:1। এরপর আমরা বের করব অ্যাসিড টেস্ট রেশিও। অ্যাসিড টেস্ট রেশিও সূত্র কি? অ্যাসিড টেস্ট রেশিও সূত্র হচ্ছে কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। তো কুইক অ্যাসেট কীভাবে নির্ণয় করব? কুইক অ্যাসেট নির্ণয় করব কারেন্ট অ্যাসেট যেটা আসছিল আমাদের, সেখান থেকে যদি আমরা ইনভেন্টরি এবং প্রিপেড এক্সপেন্স বাদ দিই তাহলে কুইক অ্যাসেট পেয়ে যাব। তো যেহেতু এখানে ইনভেন্টরি আছে 10,000 টাকা কিন্তু কোনো প্রিপেড এক্সপেন্স নাই, তাই আমরা যে কারেন্ট অ্যাসেটের অ্যামাউন্ট আছে 35,300 টাকা থেকে যদি আমরা 10,000 টাকা বাদ দিয়ে দিই, তাহলে আমরা 10,000 টাকা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব কুইক অ্যাসেট। তো কুইক অ্যাসেট হচ্ছে আমাদের এখানে কারেন্ট অ্যাসেট 35,300 টাকা থেকে আমরা 10,000 টাকা ইনভেন্টরি যে 10,000 টাকা ছিল সেটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা কুইক অ্যাসেট পেয়ে গেলাম। এবং কুইক অ্যাসেটকে যদি কারেন্ট লাইবিলিটিস দিয়ে ভাগ দিই তাহলে আমরা কুইক রেশিও পেয়ে যাব। কুইক রেশিও হচ্ছে 2.06:1। এরপর আমরা চলে যাব সি নাম্বার রেশিওতে। সি নাম্বার রেশিও হচ্ছে রিটার্ন অন স্টক হোল্ডার ইকুইটি। রিটার্ন অন স্টক হোল্ডার ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্বের উপর আয়ের হার, এটা আমরা বের করব। তো সি নাম্বার রিকোয়ারমেন্ট আমরা দেখলাম। রিটার্ন অন স্টক হোল্ডার ইকুইটি সূত্র হচ্ছে নেট ইনকাম ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক হোল্ডার ইকুইটি ইন্টু 100। তো অ্যাভারেজ স্টক হোল্ডার ইকুইটি আমাদের নেট ইনকামটা কোয়েশ্চেনে দেওয়া ছিল। আমাদের কোয়েশ্চেনে নেট ইনকাম দেওয়া ছিল 16,000 টাকা, কিন্তু স্টক হোল্ডার ইকুইটি আমাদের দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে প্রারম্ভিক, একটা হচ্ছে সমাপনী। এই দুইটাকে অ্যাভারেজ করলে আমরা পেয়ে যাব কি? অ্যাভারেজ স্টক হোল্ডার ইকুইটি। তো এবার আমরা অ্যাভারেজ স্টক হোল্ডার ইকুইটি বের করার জন্য লিখলাম ওপেনিং স্টক হোল্ডার ইকুইটি অ্যান্ড ক্লোজিং স্টক হোল্ডার ইকুইটি ডিভাইডেড বাই 2। ওপেনিং স্টক হোল্ডার ইকুইটি কত? 70,000 প্লাস 30,000 টাকা। কীভাবে আমরা একটু দেখে আসি। এখানে আমাদের স্টক হোল্ডার ইকুইটির মধ্যে দেখো দায় পাশে আইটেম আছে কয়টা? 3টা। এর মধ্যে অ্যাকাউন্টস পেয়েবল তো চলতি দায়, তার মানে কমন স্টক এবং রিটেন আর্নিংস হচ্ছে স্টক হোল্ডার ইকুইটি। তো কমন স্টক এবং রিটেন আর্নিংসের ওপেনিং ব্যালেন্স আছে কত? 70,000 আর 30,000, মোটা 1 লক্ষ টাকা। আর ক্লোজিং ব্যালেন্স আছে 75,000 আর 23,030 টাকা।
তো আমরা এখানে ওপেনিং স্টক হোল্ডার ইকুইটির মধ্যে 70,000 প্লাস 30,000 লিখলাম, আর ক্লোজিংয়ের মধ্যে লিখলাম 75,000 প্লাস 23,030 টাকা। এবার দুটো যোগ করে যদি আমরা ভাগ দেই তাহলে আমরা পেয়ে যাব অ্যাভারেজ স্টক হোল্ডার ইকুইটি। অ্যাভারেজ স্টক হোল্ডার ইকুইটির পরিমাণ হচ্ছে আমাদের 99,015 টাকা। এবার আমরা এখানে এই মানটা নিয়ে আসলাম, 16,000 টাকা নেট ইনকাম একটু আগে তোমরা দেখেছো, আর অ্যাভারেজ স্টক হোল্ডার ইকুইটি হচ্ছে আমাদের 99,015 টাকা। 100 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাই 16.16%, অর্থাৎ আমাদের স্টক হোল্ডার ইকুইটি বা মালিকানা সত্ত্বের উপর আয়ের হার হচ্ছে 16.16%। তো আশা করি তোমরা এই রেশিওটা বুঝতে পারছো। এবার আমরা চলে যাব ডি নাম্বারে। ডি নাম্বারে আমাদের চেয়েছি কি, ডি নাম্বারে চেয়েছে নেট প্রফিট রেশিও বা নেট মার্জিন রেশিও। নেট মার্জিন রেশিওটা আমরা কীভাবে নির্ণয় করবো দেখো, নেট মার্জিন রেশিও সূত্র হচ্ছে নেট ইনকাম ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। তো নেট ইনকাম দেওয়া আছে আমাদের 16,000 টাকা, আর নেট সেলস দেওয়া আছে আমাদের 1 লক্ষ টাকা। আমরা যদি মান বসাই দিই তাহলে আমাদের নেট মার্জিন রেশিওটা পেয়ে যাব। নেট মার্জিন রেশিও আসছে 16%। তো আমরা নেট মার্জিন রেশিও পেয়ে গেলাম। এবার আমরা বের করব ইনভেন্টরি টার্নওভার রেশিও। ইনভেন্টরি টার্নওভার রেশিওর সূত্র কি, ইনভেন্টরি টার্নওভার রেশিওর সূত্র হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি। তো কস্ট অফ গুডস সোল্ড কোয়েশ্চেনে দেওয়া আছে আমাদের, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 60,500 টাকা, কিন্তু অ্যাভারেজ ইনভেন্টরি তো দেওয়া নাই। তো অ্যাভারেজ ইনভেন্টরির সূত্র আমরা জানি ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2। এখানে আমাদের ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে, যেহেতু 2015 সালেরটা 2016 সালের জন্য ওপেনিং, আমরা 16 সালের অঙ্ক করতেছি। তো এখানে ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে 7,000 টাকা, আর ক্লোজিং ইনভেন্টরি দেওয়া আছে 10,000 টাকা। আমরা যদি এখানে অ্যাড করে দিই ওপেনিং ইনভেন্টরি 7,000 আর ক্লোজিং ইনভেন্টরি 10,000 টাকা, দুটো যোগ করে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাই অ্যাভারেজ ইনভেন্টরি। অ্যাভারেজ ইনভেন্টরি আছে 8,500 টাকা। আমরা যদি এবার কস্ট অফ গুডস সোল্ড উপরে বসিয়ে এবং নিচে আমরা যদি অ্যাভারেজ ইনভেন্টরি টাকাটা বসাই দিই, এরপর ভাগ করলে আমরা পেয়ে যাই 7.12 টাইমস। তার মানে ইনভেন্টরি টার্নওভার রেশিও হচ্ছে 7.12 টাইমস। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই ম্যাথটা, এবং এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বিবিএ ফার্স্ট ইয়ারে যারা আসো। তো ধন্যবাদ সবাইকে আমাদের ক্লাসটি দেখার জন্য।